পাতিলের কালির মতো গায়ের রং নিয়ে এসেছে মুভির অডিশন দিতে। এই রঙে আবার কালো ড্রেস, কোথা থেকে উঠে আসে এসব? সরে দাঁড়াও চোখের সামনে থেকে। ডিরেক্টরের এমন ব্যবহারে বিষিয়ে উঠল সানার মন। আচ্ছা, রূপ কি গায়ের রঙে? তবে গুণী জনেরা যে বলে রূপ হলো আলাদা জিনিস, কিন্তু গায়ের রঙে কেউ রূপবতী হয় না। তাহলে এসব কি মিথ্যে? সমাজে কালো রং এত অবহেলিত কেন? অথচ শত শত মানুষের প্রিয় রং কালো, তবে গায়ের রং কালো বলে এত লাঞ্ছনা কেন? ডিরেক্টর নিয়াজ গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো? এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও। এখন মুভির হিরোইন হওয়ার শখ মাথা থেকে ঝেড়ে ফেলো। এই রূপে নাকি সে হিরোইন হবে। কথাটা তাচ্ছিল্য করে বলল ডিরেক্টর নিয়াজ। আজ আমাকে রূপহীন বলে অপমান করছেন তো? একদিন আমার বাসার বাইরে আমাকে কাস্ট করার জন্য সিরিয়াল ধরবেন। আরে যা যা, তোর মতো কত এলো কত গেল, রাতের রানীও তোকে কেউ করবে না, আর হিরোইন হওয়ার তো দূরের কথা। নিয়ত শুটিং সেট থেকে মনমরা হয়ে বের হচ্ছে সানা। হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সানা। ছোট থেকে তার শখ ছিল অভিনয় করা। স্কুল কলেজ বিভিন্ন অভিনয় করছে, কত এক বছর ধরে থিয়েটার কাজ করছে, কিন্তু নিজের গায়ের রঙের জন্য তার প্রতিভা কারোর নজরে আসছে না। আনমনে হাঁটছে। এফডিজিসিএতে আজ সারফরাজ শাহরিয়া শান্ত ইন্ডাস্ট্রিজ বর্তমান হার্টথ্রব হিরোর আপকামিং মুভির শুটিং চলছে। সানার চোখ পড়ল সেদিকে। সারফরাজের সামনে থেকে দেখার বহুদিনের ড্রিম ছিল সানার। আজ সুযোগ পেয়ে দূর থেকে দাঁড়িয়ে তাদের শট দেখছিল তার নায়িকা মাহা মেহবুব। সারফরাজের সাথে মাহার কেমিস্ট্রি সবসময় সুপারহিট। সানা মুগ্ধ হয়ে শুটিং দেখছে আর মাহার জায়গায় নিজেকে কল্পনা করে দিবাস্বপ্ন দেখছে, কিন্তু এক শট বারবার নিচ্ছে, পারফেক্ট হচ্ছে না। সানা আনমনে বলেই যাচ্ছে, আমার চোখে দেখো রুদ্র, তুমি এ চোখ শুধু দহনই দেখতে পাবে, অপ্রাপ্তির ঢেউ দেখতে পাবে। রুদ্র, আমার চোখে চোখ রেখে বলো, ভালোবেসে আমি দহন কেন পেলাম? কবির লেখা কবিতার মতো আমার হৃদয় কেন ছিন্ন হচ্ছে? তুমি কি দেখতে পাচ্ছ রুদ্র, হৃদয়ের রক্তক্ষরণ? সারফারাজের হাত নিজের বক্ষে রেখে বলে, তুমি কি পারবে এই রক্তক্ষরণ ঘুচিয়ে দিতে? তোমার নয়নে নয়ন রেখে তোমাকে আমি ফেরাতে পারবো না মাধবীলতা। তোমার বক্ষে যে দহন, তা আমাকে দগ্ধ করেছে। মাধবী, সব ভালোবাসা পূর্ণতা পায় না। আমার না হয় দূর থেকে বিরহই পূর্ব। সবাই হাততালি দিয়ে বলে, পারফেক্ট শট, ওয়াও, জাস্ট অ্যামেজিং। সানা অবাক হয়ে তাকিয়েছে সারফারাজের দিকে। সানা যেন স্বপ্নে দেখছিল। সারফারাজ বলে, হে মিস, নাম কি তোমার? সুনেহরা তাসনিম সানা। রাজ আর কিছু বলবে তার আগে মাহা এসে বলল, চলো এখান থেকে। তারপর চিৎকার করে বলে, আজকের মতো ব্যাকআপ। সানা যেন এতক্ষণ স্বপ্নের ঘুরেছিল। নিজের হাতে চুমু দিয়ে বলে, যাক, তবু ভালো কিছু হলো। বাসায় এসে ফাইলসগুলো রেখে অলস ভঙ্গিতে সোফায় বসে পড়ল। আম্মু, ঠান্ডা ঠান্ডা শরবত দাও তো। এই নে, খেয়ে মাথা ঠান্ডা করে তাইমুরকে বিয়ে করতে রাজি হয়ে যা। আর কত ঘুরবি, এসব সিনেমা টিনেমা আমাদের জন্য নয়। শরবত রাখো আম্মু। জানো আজ কী হয়েছে? সারফরাজের সাথে আমার দেখা হয়েছে। সে আমার সাথে অভিনয় করবে। আমার তো আর ঘুম হবে না। এসব দিবাস্বপ্ন জেগে জেগে আর কত দেখবি? আহা আম্মু, জাস্ট ইমাজিন করো, আমি আর রাজ খুব শীঘ্রই একই ফিল্মে কাজ করছি। হ্যাঁ, তা তো করছিস, তবে তুই রাজের সার্ভেন্টের পাঠ করছিস। আম্মু, নট ফেয়ার। দেখো, প্রিয়াঙ্কা চোপড়ার গায়ের রঙ তো চাপা, তবু তার অভিনয় তাকে কোথায় পৌঁছে দিয়েছে। একদিন আমার স্বপ্ন পূর্ণ হবে আম্মু, দেখে নিও। কোনো একজন সারপ্রাইজ আর সানার ভিডিও ক্লিপ সোশ্যাল সাইটে ছেড়ে দেয়। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। রাজ নিজেই বাসায় এসে শাওয়ার নিয়ে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে খোলা বারান্দায় নিজের মোবাইল বেশিরভাগ সময় বন্ধ রাখে। আজও তার ব্যতিক্রম হয়নি। ধোয়াটা কফির মগে চুমুক দিতে দিতে হারিয়ে যায় অতীতে। বাবা, আমি ক্রিকেটার হব। নো মাই সন, তোমাকে হিরো হতে হবে। মানে হবেই। সোহেল সিকদারের ছেলে, তাকে তো হিরো হতেই হবে। রাজার জীবনে এই অধ্যায়টা অপছন্দের, বিরক্তিকর, তবুও বাবার স্বপ্ন পূরণের জন্য এটাই তার প্রফেশন। নিজের ভালোবাসাকে হারাতে হয়েছে এই প্রফেশনের জন্য। ক্যামেরার সামনে সারফরাজ আর ক্যামেরার বাইরে সারফরাজের মধ্যে যেন আকাশ সম পার্থক্য। আজ রোজির বার্থডে। ঝকঝকে আকাশে এক টুকরো কালো মেঘ এসে মুহূর্তেই যেন পুরো আলোকে ঢেকে নেয় রাজের মন। ঠিক সেই রকম হয়ে আছে। কফির প্রতি চুমুক যেন দীর্ঘশ্বাস আর কষ্ট ছাড়াচ্ছে। রাজের অ্যাসিস্ট্যান্ট রিমি এসে বলল, স্যার আসতে পারি? কোনো জরুরি দরকার? স্যার, সম্প্রতি আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটা আবার নতুন কি রিমি? স্যার, আপনি যদি একবার ভিডিও দেখতেন। আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখো, সময় পেলে দেখে নেব। আর হ্যাঁ, তুমি বাসায় চলে যাও। আজকের মতো সব শিডিউল ক্যান্সেল করে দাও। রিমি মনে মনে ক্ষুদ্র প্রকাশ করলেও মুখে তা প্রকাশ করলো না। দাঁতে দাঁত চেপে বলে, স্যার, আপনার বাসা থেকে কল এসেছিল। আন্টি আপনাকে ডিনার করতে বলেছে তাদের সাথে। 12টার আগে পৌঁছে যাব জানিয়ে দিও। ওকে স্যার।
এই অ্যাপার্টমেন্টে রাজ একাই থাকে। আলিশান এক ডুপ্লেক্স, সার্ভেন্টস আছে 10 জন। তবে রাজকে কেউ ডিস্টার্ব করতে পারে না। যখন যাকে প্রয়োজন ইন্টারকমের মাধ্যমে ডেকে নেয়। দিশা বেগম সোহেল শিকদারের উদ্দেশ্য করে বললেন, আজ তোমার কারণে আমার ছেলেটা ঘর ছাড়া। জানি না কি করে বেড়ায়। তুমি যা ভাবছো তা করলে তো ভালো। 28 বছরের একজন টপবুকে যুবক, যে কিনা হাজার হাজার মেয়ের ক্রাশ, বর্তমান টপ হিরোদের তালিকায় যার নাম সবার উপরে। নিউজ ফিডের হট টক শো দ্য গ্রেট শো সারফরাজ শাহরিয়ার শান্ত, সে যদি একটু ভুল করে ইটস ওকে। তোমাকে দেখলে অবাক হই, মনে হয় সত্যি কি আমার মতো একজন মেয়ে তোমার মতো কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। সুইরাট, তোমার এই নাকের ডগায় লেপ্টে থাকা রাগ আর অ্যাটিটিউড সবসময় আমার হৃদয়ের তুফান বয়ে আনে। ইস, রাগলে তোমায় কত ভাল লাগে বিউটি। সেদিন যদি জানতাম তোমার মতো কেউ আমার জীবনে আসবে, তাহলে নিজেকেই আগেই শেষ করে দিতাম। সুইরাট, বাদ দাও তো সেসব কথা। তোমার ছেলে আমার মতো চরিত্র পায়নি, সে পেয়েছে তোমার মতো পদ্ম ফুলের মতো চরিত্র। আমার মতো তার চরিত্র যদি গোবরের মতো হতো, তাহলে তো এতদিন কত কন্ট্রোভার্সি কানে আসতো। বাদ দাও সেসব কথা। তোমার নবাব বাড়ি আসতে রাজি হয়েছে, 12টার আগে আসবে। ভালো করে বুঝিয়ে বলে দিও, যত রঙ্গ তামাশা করতে ইচ্ছে করুক, তবে কারোর সাথে বিয়ে শাদী যেন না করে। এসব কথা তুমি বলবে, আমি মা হয়ে ছেলের সাথে এত কুরুচিপূর্ণ কথা বলতে পারবো না। দিশা, আই লাইক ইট। তোমার এই অ্যাটিটিউড আমাকে এখনও তোমার কাছে টানে। লাভ ইউ ডার্লিং। অসভ্য করার একটা লিমিট থাকে। কয়েকদিন পর মেয়ে বিয়ে দিবে, নিজের রুচির পরিবর্তন করো। হাই মেরে যাও, মার যাওয়া। ছানা আজকে শান্তিতে ঘুমাচ্ছে, হুট করে সারার চিৎকারে চেঁচামেচিতে ঘুম উবে যায় সারার। নিবু নিবু চোখে সারার দিকে তাকিয়ে বলে, এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস বুনু, এবার তোর নায়িকা হওয়ার কেউ ঠেকাতে পারবে না। খুব তাড়াতাড়ি টিভির পর্দায় তোকে দেখা যাবে, যেখানে সাংবাদিক বলবে আমাদের সামনে এখন উপস্থিত আছে হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরা তাসনিম সানা। আর চারেকি দিকে করতালির মুখরিত হবে। সানা পিটপিট করে চোখ খুলে বলে, তোর মাথা ঠিক আছে তো? রাজ বাসায় ঢুকে ঠিক রাত 11:55। খাবার টেবিলে রাজের বোন রুষা সহ পরিবারের সবাই উপস্থিত। রাজ গা ছাড়া ভাব নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো। সোহেল শিকদার টেবিল থেকে পানির জগটা রাজের সামনে এনে উঁচু করে ফেলে দিল। মুহূর্তে কাচের জগটা ঝংকার তুলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রইল ফ্লোরে। শান্ত নিজের মোবাইলের দিকে এক মনে তাকিয়েছে। সেদিন ওসব দেখতেও পায়নি, শুনতেও পায়নি। সোহেল শিকদার শান্তর হাত থেকে মোবাইল নিতে চাইল। শান্ত দিশা বেগমের উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমার হাজব্যান্ডকে বলে দাও নিজের লিমিট ক্রস না করতে। সম্মান দিচ্ছি, সেটা সহ্য না হলেও অসম্মান করতে দ্বিতীয়বার ভাববো না। দিশা বেগম বললেন, বাবা তুই ফ্রেশ হয়ে খেতে আয়। তুমি বসো, আমি আসছি। শান্ত উঠে চলে গেল দোতলায় নিজের রুমে। বাসায় সবাই সারপ্রাইজকে শান্ত বলেই ডাকে। রাজ উপরে ওঠার আগে নিজের পকেট থেকে কিছু ডেয়ারি মিল্কশিল্ক রুষার দিকে ছুড়ে দিয়ে বলে, কিরে আজকে চকলেটের জন্য বায়না ধরলি না? এখন বায়না ধরলে ভাবি কবে পাচ্ছি সেটার জন্য বায়না ধরবো। চকলেট তো আমি নিজে কিনে খেতে পারি। তোর কপালে ভাবি নেই রুষ, তুই হলে ভাবিহীন ননদিনী। তুমি বিয়ে করলে করবা, না হলে রাস্তা থেকে ভাবি খুঁজে আনবো। ভাবি কি রাস্তায় থাকে? নিরাশ হইও না বালক, রাস্তায় পাইলে পাইতে পারো মনের মতো মন। বুড়ি, এবার তোর জন্য রাস্তা থেকে জামাই আর আমার জন্য ভাই খুঁজে আনবো। আহ, এত তাড়াতাড়ি আমি এবারে ছাড়ছি না। রাজ উপরে নিজের রুমে চলে আসলো। 1 বছর ধরে রাজের সম্পর্ক খারাপ তার বাবার সাথে। কিছু তিক্ত সত্য থাকে যাদের জীবনে, যা মেনে নেওয়া যায় না, আবার তা প্রকাশ করা যায় না। ফ্রেশ হয়ে 3 কোয়ার্টার প্যান্ট আর হোয়াইট কালারের টি শার্ট পরে নিচে আসলো। রুষা বলল, ভাইয়া দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। কারণ কি কেউ এসেছে নাকি জীবনে? তুই না আমার 6 বছর ছোট? একবার যদি উল্টোপাল্টা কথা বলছিস তো তোর খবর আছে। কটার খবর? আর আসছে ছোট বড় হিসাব করতে। বাড়িতে যদি এক ছেলে এক মেয়ে থাকে, তাদের মধ্যে কোনো ছোট বড় নেই, দুজনে সমান। বাই দ্য ওয়ে ভাইয়া, আজকে যেই মেয়ের সাথে তোমার ভিডিও ট্রেন্ডিংয়ে, সেই মেয়ের চোখের এক্সপ্রেশন দারুণ। মনে হচ্ছিল মেয়েটার চোখ কথা বলছে। তুই সানার কথা বলছিস? তুমি চেনো মেয়েটাকে? ভিডিওটা আমার জন্যই ভাইরাল হয়েছে। এবার এই সিনেমা থেকে মাহাকে আউট করে সানাকে ইন করব। এই ভাইয়া, সত্যি করে বলো তো, তুমি সানা মেয়েটাকে কীভাবে চেনো? মাসখানেক আগে সানার সাথে দেখা হয়েছিল। অবশ্য ও আমাকে চেনে না, ও মঞ্চ নাটক করে। ওর অভিনয় আমার হৃদয় ছুঁয়েছে, তখন থেকে নজর ছিল। এবার ভাবছি মাধবীলতার মুভিতে মেন ক্যারেক্টার ওকেই দিব। এত গভীর চোখে চাহনি আমি দ্বিতীয়বার দেখলাম। কি বলো, শুটিং তো শুরু করে দিয়েছো, এখন কিভাবে সম্ভব? মাত্র 10% কাজ হয়েছে, তার মধ্যে মাহার সিন নেই বললেই চলে। অতটুকু কাট করে ঠিক করে নিব। ডিরেক্টর আর প্রডিউসারের সাথে কথা বলে রেখেছি, আগামীকাল সানার সাথে মিটিং। দিশা বেগম বললে, একটা কথা বল শান্ত, তোর আর তোর বাবার মাঝে কী এমন হয়েছে
আজ বছরখানেক আগে থেকে তোদের মাঝে এমন সম্পর্ক? ডিয়ার আম্মু, বাদ দাও সেসব কথা। তোমার পাকামের জন্য বুড়ো জামাই দেখো, তাড়াতাড়ি এ বাড়ি থেকে একে বিদায় করি। আগে তুই বিয়ে করবি, তারপর রুষার বিয়ে দেবো। শান্ত বলে, তাহলে তোমার এই জীবনে শাশুড়ি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সারা বলে, আমি একদম ঠিক আছি, এখন আমি ভবিষ্যৎ নায়িকার বোন। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে তাকিয়েছিস কেন? তোর আর সরফরাজের ভিডিও ক্লিপ এখন ভাইরাল, আর সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ। কই দেখি তো। আরে, এটা তো সকালের সিনটা, কিন্তু এটা ভিডিও করলো কে? যার করার ইচ্ছা করেছে। এবার বল, আয় নাগিন ডান্স করি। মেয়ে নাগিন নাগিন নাগিন, এ নাগিন নাচ না। থামবি তুই? কি শুরু করলি? রুনা বেগমের গানের আওয়াজ শুনে মেয়েদের রুমে আসলো। সাউন্ড বক্স বন্ধ করে দিয়ে বলে, কি শুরু করলি? সারা সুর তুলে বলল, দিন দুপুরে চুপিসারে ডাকো চেনা নাম, এই তো আমি একটু দামি স্বপ্ন বেচতে এলাম। রুনা বেগম বলেন, আগে এক মেয়ে পাগল ছিল, এখন দুই মেয়ে পাগল হয়ে গেছে। সারা, ওই গান বন্ধ কর বলে, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। সানা উঠে সারার মুখ চেপে ধরে বলে, তুই একটু থামবি? কি শুরু করলো? থেমে গেলাম। সানা নিজের ফোন হাতে নিয়ে দেখে 30-35টা মিস কল, একটা অপরিচিত নাম্বার থেকে। রাত তখন 12টা চলেছে। সানা ভুরু কুচকে বলে, এটা আবার কে? সানা বলে, নিশ্চয়ই কোনো পরিচালক। তাড়াতাড়ি কল ব্যাক করলো। দূর এত তারে কাউকে কল ব্যাক করবো না, সে যে হবে সকালে দেখা যাবে। এখনই করব? দেখ, আমি শুনেছি পরিচালকরা রাতে দেরি করে ঘুমায়, তুই এখনই কল ব্যাক কর। করবো না কি করবো না, এসব ভাবনার মাঝে আবার নিঃশব্দে কল আসলো। সানা রিসিভ করতে ওপাশ থেকে পরিচালক মামুন বলে, আমি পরিচালক মামুন বলছি, তুমি সুইনাইরা তাসনিম সানা? জি। আগামীকাল সকাল 10টায় একবার তাস মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসে আসতে পারবে? জি। ওকে, টেক কেয়ার, বাকি কথা দেখা হলে বলছি। ছানা ফোন রেখে সারার হাত ধরে ঘোরাতে ঘোরাতে বলে, মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণের সময় চলে এসছে। দেখছিস, আমি জানতাম এমনটাই হবে। এবার চল খুশির খবরটা বাবাকে জানাই। রাত আটশো হয়ে মোবাইলে ভিডিওটা দেখছি, বার কয়েক দেখছি। বারবার এক জায়গায় মুগ্ধ হচ্ছে সানার চোখের এক্সপ্রেশন। মেয়েটার সংলাপ লোভে বলছে, কিন্তু মনে হচ্ছে তার চোখ কথা বলছে। কি যেন জাদু আছে ওই চোখে। রাজ আরও কয়েকবার ভিডিওটা দেখলো। কবির ভাষায় যে বর্ণনা দিয়েছে শ্যামলা মেয়েদের, আজ রাজের কাছে তা কম মনে হচ্ছে। সানার চেহারা যেন পৃথিবীর সমস্ত মায়া ঢেলে দিয়েছে। আর ওই শ্যামলা বরণের কাজল কালো চোখ যেন মধ্য দুপুরে চকচক স্বচ্ছ জলের মতো, তবে তার গভীরতা মাপা যায় না। কবি হয়তো এই চোখের বর্ণনায় লিখেছেন, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। রাজ মোবাইল রেখে দিয়ে রোজির দেওয়া একটা চিঠি বের করে পড়া শুরু করলো। প্রিয় তুমি, আমার কাছে সেই অবুঝ বালক, যার চোখের বিশালতা আমার জন্য রোজ পদ্ম ফুটত, যার ঠোঁটের কোণে মৃদু হাসিতে রোজ আমায় নিয়ে কাব্য রটত। আর সেসব মরীচিকা, সবটা যেন সাজানো নাটক, তোমার ফিল্মের স্ক্রিপ্টের মতো। তুমি আজ সফল অভিনেতা, যার চোখে শুধু আমি চোখ রাখতাম, সে চোখে আজ কত নারী। যে হাত শুধু আমাকে স্পর্শ করত, সে হাত আজ কত নারীকে স্পর্শ করে রোজ। তোমাকে বলার মতো অনেক কথাই আছে, সেসব বলা অর্থহীন। শুধু এটুকু বলবো, এমন মেকি ভালোবাসা আমাকে না ফাঁসালেও পারত। হবে না জেনেও কেন আমাকে মিথ্যে মায়ায় জড়ালে? সকাল 10টায় সানা তাস মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসে উপস্থিত হয়েছে। আর সানার পরনে হালকা ব্লু কালারের লং কুর্তি, জিন্স, আর পাশে ওড়না। চেহারায় নেই কোনো প্রসাধনী, সাদামাটাভাবেই এসেছে। পরিচালক আর রাজ বসে আসে পাশাপাশি চেয়ারে। সানা এসে সালাম বিনিময় করে বসলো। পরিচালক মামুন বলে উঠলো, তোমার কিছু ফটোশ্যুট করতে হবে আর লুক সেট করতে হবে। এই নাও স্ক্রিপ্ট, এখান থেকে এই সিনটা আজকে শ্যুট করতে হবে। সানা মেকআপ রুমে নিয়ে যাওয়া হলো, কিন্তু এখানে বাঁধল বিভক্তি। সানা ভারী মেকআপ করবে না, মানে কিছুতেই করবে না। অবশেষে হালকা মেকআপ করিয়ে দিল কিছু সুন্দর ফটোশ্যুট করার জন্য। জায়ান আর সানার কাপল ফটোশ্যুট করলো। এই প্রথমবার সানা কোনো ছেলে এতটা কাছে। সানা নিজেকে সামলে নিল। রাজ নিম্নস্বরে বলল, নার্ভাস না হয়ে কমফোর্ট হও, নয়তো ভালো হবে না পিকচার। এগুলো আজকে লঞ্চ করবে। সানা নিজেকে সামলে নিয়ে ফটোশ্যুট শুরু করলো। শ্যুট সেধতে সানা আর রাজ পাশাপাশি চেয়ারে বসলো। দুজনে হাতের স্ক্রিপ্ট মনোযোগ দিয়ে সেটাই পড়ছে। এর মধ্যে বাইরে থেকে চেঁচামেচা আওয়াজ আসতে লাগলো। রাজ উঠে বাহিরে আসলো, সানা আসলো রাজের পিছু পিছু। মাহা চেঁচামেচি করছে পরিচালক মামুনের সাথে। চুক্তি করে কেন তার চুক্তি বাতিল করা হলো, সমস্ত মিডিয়ার লোক এখন এটা নিয়ে গসিপ করছে। রাজ বলল, মাহা এইভাবে চিৎকার করে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। আমাদের গল্প অনুযায়ী মিস সানাই পারফেক্ট। এখন মনে হলো মিস সানা পারফেক্ট। আমাকে হায়ার করে অপমান করার মানে কি? রাজ ঠান্ডা কণ্ঠে বলল, বেশি চেঁচামেচি করে হাতের বাকি কাজগুলো হারাতে না চাইলে চুপচাপ মিডিয়ার সামনে যে বলো, কালকে সানাকে দেখে তোমার মনে হচ্ছে সানা এই মুভির জন্য পারফেক্ট, তাই তুমি পিছু হটে গেছো।
তুমি আমাকে থ্রেট দিচ্ছ? ভালো পরামর্শ দিচ্ছি। এটা ভাবতে পারো, আবার থ্রেটও ভাবতে পারো। এটা তো জানোই, সারফরাজ সাহারি শান্ত, কখনো ফাঁকা আওয়াজ দেয় না। নাও ইওর চয়েস। সানা বোকার মতো তাকিয়ে থাকে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মাহা চলে যেতে রাজ এসে বলল, মিস সুনেহরা, শ্যুট করার জন্য রেডি হও। জি। কোনো রকম নার্ভাস হওয়া যাবে না, একদম রিল্যাক্স শট দেবে। সব কিছু ওকে করে ডিরেক্টর বলল, অ্যাকশন। রাজ বলল, এই যে মেয়ে কাজল চোখ, আপনার জন্য কি কাজল পড়াও বাদ দিয়ে দিব? একদম না। কাজল ছাড়া তোমাকে অপূর্ণ লাগে। তাহলে সবসময় কাজল চোখ বলে ডাকবে না আমায়? হুম, তাই ডাকতাম। তবে তোমার মাধবী নামটাও বড্ড মিষ্টি, তাই মাঝে মাঝে মিষ্টি নামেও ডাকবো। কী যে বলো, নাম আবার মিষ্টি হয় বুঝি? হয়তো। এই নামের সামনে মিষ্টি নামের একটি মেয়ে দাঁড়িয়েছে। তবে রুদ্র নামটাও করলার মতো কেন, বলতে পারবে? আসলে বেশি মিষ্টিতে অ্যালার্জি তো, তাই রুদ্র, তিতকরলা বা মাধবী মিষ্টি। এই সরেন তো রাস্তা থেকে বাসায় যাব। আসো এগিয়ে দিয়ে আসি। রুদ্র, তুমি চাকরি খুঁজবে না? আর কতদিন এভাবে একের পর এক বিয়ে ভাঙবো? তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ডিরেক্টর বললেন কাট। সাথে সাথে ক্যামেরা বন্ধ হয়ে গেল। সবাই হাততালি দিয়ে বলে উঠলো, দারুণ শট। সানা আরও কিছু দৃশ্য শ্যুট করে বের হয়ে আসলো। রাজ, পরিচালক মামুন বলল, মনে হয় এই সিনেমা সুপারহিট হবে। আশা করা যায়, দেখা যাক কী হয়। সানার আস্তে আস্তে কয়েকজন ছুটে এসে বলল, কালকে তোমার অভিনয় ভিডিও ভাইরাল হয়েছে তাই না? সানা তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের মাকে ধরে উল্লাস করতে করতে বলল, মা, আমার সিনেমা আসছে, খুব তাড়াতাড়ি এসছে। সারাদিন কী করলি সেটা বল। শুটিং করলাম, আর কিছু ফটোশ্যুট। এবার আমাকে খেতে দাও তো ঝটপট। রাজ আজ নিজের বাসায়। বাসায় ঢুকে সোফায় হেলান দিয়ে আছে, চোখ বন্ধ করে ভাবছে, ছাড়ো রোজি। আচ্ছা রোজি, আমি তোমাকে ছেড়েছিলাম নাকি তুমি আমাকে ছেড়েছিলে? আমি তো শেষ পর্যন্ত আমার পাশে তোমাকেই চেয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে গেছো। ভালো আছো তো আমার ভালোবাসা? রাজের অ্যাসিস্ট্যান্ট রিমি রাজের সামনে এসে বলল, স্যার, আমি আজ তাহলে চলে যাই। রিমি, আমার রুমে বেডের উপর একটা গিফট প্যাকেট আছে, ড্রাইভারকে নিয়ে সেটা পৌঁছে দিয়েছে। স্যার, ঠিকানা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছে। ওকে। রিমি বের হতে রাজ একটা সার্ভেন্টকে বলল, আমার খাবারেরটা রুমে পাঠিয়ে দাও। রাজ নিজের রুমে শুয়ে এসে চোখ বন্ধ করে শুয়েছে। ভাবছে, সময় কত পাল্টে যায়। যাকে ছাড়া 1 মিনিটও থাকা দুর্বিষহ ছিল, আজ 3 বছর তাকে ছাড়াই পার করছে। মনে মনে বলছে, একটু মানিয়ে যদি থেকে যেতে খুব কি ক্ষতি হতো। আবার আনমনে হাসে। রোজই চুলোয় চা বসে আনমনে হয়ে ভাবছে, জীবনে সব পাওয়া গেলেও ভালোবাসার মানুষটাকে না পেলে সারাক্ষণ কী এক শূন্যতা ঘিরে রাখে আমাদের। আমাদের কত শত আবদার, বাচ্চা মোর সব আমরা আড়াল করে ফেলি, যেগুলো ভালোবাসার মানুষটাকে পেলে নির্দ্বিধায় করতাম। কেন এমন হয়? উদাস দুপুরে, বিষণ্ণ বিকেল, মন বারবার তোমার ছয়। চুলার আঁচ কমিয়ে চা কাপে ঢেলে নিয়ে রুমে চলে আসলো। ধোয়া ওঠা চায়ের কাপের মতো তার হৃদয় পুড়ে হয়তো ধোয়া উঠছে, তবে কে দেখবে হৃদয়ের দহন। চায়ের কাপে কয়েক চুমুক দিতে কলিং বেল বেজে উঠল। রোজি এসে দরজা খুলতে রিমিকে দেখতে পেল। দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। রোজি নিজেকে সামনে নিয়ে বলল, কেন এসেছো এখানে? কেমন আছেন ম্যাম? এটা আপনাদের নতুন বাসা? আপনারা কি লুকিয়ে বিয়ে করে ফেলেছেন? তোমার বাজে কথা শোনার মতো টাইম নেই আমার, চলে যেতে পারো। সরি ম্যাম, আমি থাকতে আসিনি, এই নিন, স্যার পাঠিয়েছে। রিমি গিফটের প্যাকেট দরজার সামনে রেখে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। রোজি দরজা বন্ধ করে গিফট নিয়ে রুমে গেল। চায়ের কাপে তখন আর ধোয়া নেই। রোজি চিন্তা করলো, আচরণ চাও কি আমার মতো পুড়তে পুড়তে সব সহ্য করে নিয়েছে? নিজের ভাবনা থেকে বের হয়ে হাতের প্যাকেট খুলতে শুরু করলো। বেশি কিছু নেই, এক মুঠো কাচের চুড়ি আর কাজল, সাথে একটা চিঠি। চিঠি উঠিয়ে পড়া শুরু করলো। এই যে, আমার না হওয়া প্রিয়তমা। ভাবছো এখনও প্রিয়তমা কেন বলছি? তুমি আমার প্রিয়তমা ছিলে, আছো, থাকবে। একটা প্রশ্ন হৃদয়ে উকি হয়। আচ্ছা বলো তো, আমরা কে কাকে ছাড়লাম? রোজির চোখ ভিজে উঠছে। ইচ্ছে করে চিৎকার করে বলতে চাই, আমরা কেউ কাকে ছাড়তে পারলাম না। দিন শেষে দুজনে শূন্য। বাকিটুকু পড়ার শক্তি রোজির নেই। চিঠিটা সযত্নে রেখে চুড়িগুলো হাতে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মোটা করে কাজল পড়ল। চোখের পানিগুলো অঝোর ধারায় ছড়ছে। ফিরে যাওয়ার পথ বন্ধ না হলে এখন হয়তো রোজই রাজকে জড়িয়ে ধরে বলতো, বড্ড ভালোবাসি তোমায়। এভাবে কথা অপ্রকাশিত কথার মাঝে মাঝে জমিয়ে রেখে হৃদয়ের ক্ষত তৈরি করেছ। ঠোঁটের কোনো শুকনো হাসি দিয়ে অভিনয় করে জীবন চালাচ্ছি। টানা 3 মাসের শুটিং শেষ করে একটু রিল্যাক্সে আসে সানা। নিজের মোবাইল নিয়ে একটু ইনস্টাগ্রামে রিল দেখছিল, তখনই চোখের সামনে আসলো একটা ভয়াবহ নিউজ। সানার হাত থেকে মোবাইলটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সানা চিৎকার করতে চাইছে, কিন্তু কোনো শব্দ তার গলা থেকে বেরোচ্ছে না। হালের জনপ্রিয় অভিনেতা সারফারাজ শাহরিয়ার শান্ত করেছে। বর্তমান গুরুতর অবস্থায় তিনি অ্যাপেলো হসপিটালে ভর্তি আছেন। তার সুইসাইড করার কারণ এখনও জানা যায়নি। গতকাল শেষ রাতে তিনি নিজ রুমে
করেছেন। তবে ধারণা করা যাতে ব্যক্তিগত লাইফে কোনো বিষয় নিয়ে হয়তো তিনি ডিপ্রেশনে ছিলেন। তবে সেটা প্রেমঘটিত কিনা জানা যায়নি। সানা নির্বাচনের মতো বসে আছে, কানে একটাই কথা বাজছে। আচ্ছা, রুদ্র যেমন করলো, আমিও যদি বাস্তবে এভাবে হারিয়ে যাই তাহলে কেমন হয় শুনে এরা? আপনি এসব কী অলক্ষণে কথা বলছেন? রুদ্র তো মাধবীর মৃত্যু মেনে নিতে পারেননি, তাই মারা গেছে। আর তাছাড়া সিনেমা আর বাস্তব জীবনে এক না। আমি তো নিজেই মরে গেছি, এখন না হয় শরীরটাকে মুক্তি দিলাম। এসব কথা বলতে নেই। আজ মানতে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ধীরে ধীরে সেই দুঃখ সয়ে যাবে। এখন কষ্ট থাকবে, তবে মরে যেতে ইচ্ছে করবে না। হঠাৎ রাজ এসে সানার কাঁধে হাত রেখে বলল, তুমি ঠিক আছে তো? সানা রাজকে জড়িয়ে ধরে বলে, আমি ঠিক নাই। আজকে আবার সেই অতীত চোখের সামনে ভেসলো। ভুলে যাও সেসব দিনের কথা। এখন শুধু আমাদের নতুন জীবনের মুহূর্তগুলো সুন্দর করার সময়। কিন্তু তুমি এমন একটা স্টেপ কেন নিয়েছিলে? আসলে যখন দেখলাম ভালোবাসার মানুষটা আমাকে ছাড়া অন্য কারোর সাথে ভালো আছে, এটা মেনে নিতে পারলাম না। বারবার মনে হচ্ছিল সে আমাকে ছাড়া ভালো থাকতে পারে না। সে আমার মতো আমার বিরহে পড়বে, প্রতিনিয়ত আমাকে হারানোর কষ্টে জর্জরিত থাকবে। সানা মনে মনে বলছে, আপনি বুঝবেন না রাজ, মেয়েরা নিজেদের কষ্ট কত সূক্ষ্মভাবে লুকিয়ে রাখতে পারে। তাদের হৃদয়ের দহন হলে তা কাউকে বুঝতে দেয় না। আপনাকে না পাওয়ার যন্ত্রণা থাকলেও কখনো তা প্রকাশ করে তার বর্তমান নষ্ট করবে না। সানাকে অন্য মানুষকে দেখে রাজ বলল, তোমরা মেয়েরা এত স্বার্থপর কীভাবে হও? সানা রাজের দিকে না তাকিয়ে উত্তর দিল, মেয়ে হওয়া অত সহজ না। মেয়ে হওয়ার সাথে যুক্ত আছে এক আকাশসম ধৈর্য। ছোট থেকে না তারা জানে কিভাবে মেনে নিয়ে মানিয়ে চলতে হয়। ওই যে খুব সহজে তোমরা বলে ফেলো না মেয়েরা স্বার্থপর। হ্যাঁ, মেয়েরা ভীষণ রকমের স্বার্থপর। তারা তো হাসতে হাসতে নিজের বাবা মায়ের কথা ভেবে প্রিয় মানুষটাকে ছেড়ে দেয়। তবে কেউ জানে না সে হাসিটা কতটা বিষাদের। কেউ বোঝে না সে হাসির আড়ালে কত না পাওয়া গল্প লুকিয়ে রেখে এগিয়ে নিচ্ছে জীবন। কত দীর্ঘশ্বাস একাই ছেড়ে অন্যের মুখে হাসি ফোটাতে প্রতিনিয়ত। মেয়েরা আসলেই স্বার্থপর। রাজ থানার দিকে তাকে বলে, তোমরা মেয়েরা বড়ই অদ্ভুত। তোমাদের বোঝার সাধ্য আমাদের নেই। তোমরা রহস্যময়ী, ছলনাময়ী। সানা মুখে কথা বললেও তার হৃদয় চিনচিন ব্যথা অনুভব করছে। নিজের হাজব্যান্ডের মুখে প্রাঙ্গণের কথা শুনে এত সহজ নেই। রাজ সানাকে আনমনা দেখে রাজ সানার চোখের পানিটুকু মুছে দিয়ে বলে, তুমি ভাবছো 3 বছর আমার সাথে থেকেও আমার ভালোবাসা অর্জন করতে পারলে না? দেখো, রোজির জায়গা কখনো তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমার জায়গা আর কেউ নিতে পারবে না। সে অতীত, তুমি বর্তমান। সে চলে যাওয়ার পর বেঁচে থাকা দুর্বিষহ হয়ে গেছিল। তুমি চলে গেলে বেঁচে থাকা হবে না। সানা রাজকে দড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছাড়ছি না। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। রাজ সানাকে নিজের সাথে জড়িয়ে নিলে, একে অপরে মিশে গেল দুজনে। কিছু সময় পর সানা বলল, আচ্ছা রোজি তোমাকে ছাড়লো কেন? ও আমাকে অপশান দিয়েছিল, হয়তো সিনেমা নয়তো ও। আর আমার কাছে একটাই অপশান ছিল, সেটা হলো সিনেমা। ও ওর জেদ বজায় রেখেছে, আমার পরিস্থিতি বোঝে নেই। কিন্তু তোমার বাবার সাথে তোমার কি প্রবলেম? বাবার জন্য সিনেমায় আসা? আমার বাবা এককালে হিরো ছিল, আর এখন পরিচালক। এই জগৎ থেকে সবাই নিজেকে সামলে রাখতে পারে না, বাবাও পারেনি। এই বয়সে তার নিত্য নতুন মেয়ে লাগে। বাবা বলছে যদি আমি সিনেমাতে না আসি তাহলে বাবা মাকে তার আসল চেহারা দেখাবে। আমার মা ভীষণ অন্যরকম, সে সব মেনে নিতে পারবে না। নিজের বাবার এরূপ রূপ দেখার পর তার সাথে কথা বলতে ঘৃণা লাগে। সানা রাজের হাতের উপর হাত রাখলো, নিম্নস্বরে বলল, আমি আর সিনেমা করতে চাই না, আমি সংসারী হতে চাই। আমি তোমাকে ভুল বুঝবো না পাগলি, তুমি কেমন সেটা আমি জানি। আর তাছাড়া এখানে সব নায়িকারা চরিত্রহীন হয় না, অনেক ভালো ভালো নায়িকাও থাকে। রাজ, আমি এমনিতেই করবো না সিনেমা। নিজেকে প্রমাণ করতে চেয়েছি। প্রতিনিয়ত কালো বলে সবাই কোণঠাসা করতো, তাই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি গায়ের রং ছাড়াও যশ খ্যাতি অর্জন করা যায়। যেমনটা তোমার ইচ্ছে। তবে আমাকে থাকতে হবে এই প্রফেশনে। চিন্তা করো না, আমার বাবা যা করেছে বা করছে তা আমাকে দিয়ে কখনো হবে না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে রাজ, আর এই বিশ্বাসটি কে রাখার দায়িত্ব তোমার। বিশ্বাস হলো কচু পাতার থাকা পানির মতো, তাই তার যত্ন নেওয়া খুব কঠিন। তবে যদি তা একভাবে রেখে দেওয়া যায় তাহলে কখনো আজ আসে না। প্রথম সিনেমার পর সানাকে আর পিছু ফেরাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে দর্শকের। সানার অভিনয় ময়ন কেড়েছে সবার। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অতটা সহজ নয়। সানার ন্যাচারাল লুক আর অসাধারণ অভিনয় খুব অল্প সময়ে তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছে। সানা আজ ব্ল্যাক শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পরছে, একদম হালকা মেকআপ, হালকা লিপস্টিক আর চোখে কাজল। 3 বছর একটানা কাজ করে আগামী 2 মাস হলো রাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সানা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আচ্ছা রাজের পাশে তাকে মানায় তো? কেউ তাদের অগোচরে বলে না তো ভাদরের গলায় মুক্তোর মালা? ছোটবেলা থেকে এরা গায়ের রঙের জন্য কম কথা তো শুনতে হয়নি। উপন্যাসের পাতায় অথবা সিনেমাতে কালো মেয়েদের কদর থাকলেও বাস্তবে তা নগণ্য। তবে আমার অনুপ্রেরণা ছিল প্রিয়াঙ্কা চোপড়া। তার অতীত যেন
সামনে এগোনোর চেষ্টা করছি। আজ আমি আমার লক্ষ্যে সফল। তবে আফসোস একটাই, এ সমাজে শিক্ষিত হয়ে তবু বর্ণ বৈষম্য করে। এটা কি শিক্ষা? মানুষের গায়ের রং মানুষ পরিচয় না। রাজ পেছন থেকে সানাকে জড়িয়ে ধরে বলে, কাজল চোখের মেয়ে মায়া, এত কি দেখছো? তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ছানার সামনে দিকে ঘুরে বলে, রোজির চেয়েও বেশি। রাজ কিছু সময় চুপ থেকে বলে, এখানে রোজি এসলো কেন? আমার বড় প্রথম ভালোবাসা তো, তাই তাকে দেখার তীব্র ইচ্ছা। জানের যখন এত ইচ্ছা, তবে তো সেই ইচ্ছা পূরণ করতে হবে। আজকে অ্যাওয়ার্ড শোতে তোমাকে নিয়ে যাব তাদের বাসায়। সত্যি? মিথ্যে। আচ্ছা মাহা মেহবুব, তোমার নামে যে কেস ফাইল করছে তার কি হবে? এখন তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, চলো দেরি হয়ে যাচ্ছে। ওয়েট, তোমার বুক পকেটে ওই হলদে রাঙা গোলাপটা গেঁথে দেই, দারুণ মানাবে। জান, পরে যদি মেয়েরা আমার দিকে নজর দেয় সেই দায়ভার কে নেবে? মেয়েরা দিলে সমস্যা নাই, তবে তুমি মেয়েদের দিকে নজর দিলে চোখ তুলে নেব। রাজ মুচকি হেসে বলে, ডেঞ্জারাস বউ আমার। সানার চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরতে লাগলো। দুহাটে বেডশিট আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মাথা যেন ফাঁকা হয়ে গেছে, কিছু নেই মাথায়। গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে আসে সানা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, আমি মিসিং ডায়েরি করতে চাই। আরে সুনেহরা ম্যাম যে, বসুন। অফিসার প্লিজ কিছু করুন, আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিল্যাক্স ম্যাম, উনি কোনো বাচ্চা নন। কখন থেকে খুঁজে পাচ্ছে না? 7 ঘন্টা বেশি হবে। আমরা দুজনে একসাথে এসেছিলাম। আপনি বাসায় চলে যান, স্যার ঠিক চলে আসবে। চলে আসবে মানে? আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই? কোনো সমস্যা না হলে কি আমি আপনাদের কাছে এসেছি? ফোন সুইচ অফ, ড্রাইভার নেই, বডিগার্ড নেই, এভাবে কখনো বের হয় না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ম্যাম, 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি নেওয়া হয় না। তবুও আপনার জন্য আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি কি? হ্যাঁ, দ্রুত ব্যবস্থা নিন। আপনার কথা মতো 24 ঘন্টা অপেক্ষা করতে বড় কোনো বিপদ হয়ে যাক। ম্যাম, বললাম তো দেখছি। বৈশাখের শেষ দিকে ভেজা বেঞ্চ আর ভেজা কৃষ্ণচূড়া, হাতে একগুচ্ছ হলুদ গোলাপ, ভেতরে একটা কালো গোলাপ। রাত তখন সবে 11টা। পার্কে কোনো মানুষ নেই বলে চলে। মাথা নিচু করে বসে আছে রাজ। কিছু সময় পর মনে হলো তার পাশে কেউ বসেছে। রাজ জানে কে হতে পারে। নিঃশব্দে ফুলগুলো মাঝখানে রেখে দিয়ে বলে উঠল, শেষবারের মতো বিরক্ত করার জন্য দুঃখিত। পাশের মেয়েটা বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমি বেবি রেখে এসেছি। কিছু বলার নেই? তাহলে তামাশা করতে আমাকে ডেকে এনেছো? তাই মধ্যরকে কুল যান, এত হাইপার কেন হচ্ছ? কথাগুলো বলে নিজে হেসে বলে, তুমি আমার স্বভাব বরাবর নষ্ট করে দাও। এই তো এত বছর পরে এক বাচ্চার মাকে জান বলছি। হেয়ালি না করে কি বলবো বলো? তুমি বাসায় যাও রোজি, আমি একজনকে তোমার সাথে দেখা করাতে নিয়ে এসেছি। ভুলেও এই কাজ করবে না। আমি কারোর সাথে দেখা করতে পারবো না। আমার হাজব্যান্ড ফেরার সময় হয়েছে, আমি চললাম। ভালো থেকো, নিজের মতো করে নিজে গুছিয়ে নাও। রোজি সামনের দিকে পা বাড়াতে রাজ রোজিকে বলে ডেকে উঠল। এত বছর পর সেই পরিচিত ডাক শুনে রোজির পা থমকে গেল। নিজেকে সামলানো কষ্টকর হয়ে গেল। হাতের উল্টো পিঠে চোখের কোণে জলটুকু মুছে নিয়ে শক্ত কণ্ঠে বলল, কি বলতে চাও? রাজ ফুলগুলো বাড়ি দিয়ে বলল, তোমার জন্য এনেছিলাম। তোমার তো হলুদ গোলাপ পছন্দ। রোজি ফুলগুলো নিল না, উল্টে রাজের উদ্দেশ্যে বলল, পছন্দ সবসময় এক থাকে না। এখন আমার লাল গোলাপ পছন্দ। রাজ রোজের দিকে না তাকিয়ে বলল, তোমাকে পেয়ে গেলেই জীবনে আর কোনো কিছু আফসোস থাকতো না। এই দীর্ঘমেয়াদী অভিনয় করতে হতো না। তাই হয়তো তোমাকে পেলাম না। রোজির আর কোনো উত্তর দিল না। পার্ক থেকে বের হয়ে রিকশায় উঠে বসলো। এখন রোজি কাঁদবে, খুব করে কাঁদবে। নিজের চোখ থেকে টুপটুপ করে বৃষ্টির মতো ঝরে পড়ে যাওয়া অশ্রুগুলো আটকাচ্ছে না, বরং ঝাড়তে দিচ্ছে। উপসংহার উপসংহারে যদি বিচ্ছেদেই থাকতো, তবে সূচনা এত রঙিন হয়েছিল কেন? রোজি হাত দিয়ে নিজের বুকের বাঁ পাশ জড়িয়ে ধরে বলে, আমি ভালো নেই রাজ, একটুও ভালো নেই। আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তোমাকে হারানোর বিরহ। এই নিখুঁত অভিনয় সেই ক্ষত কারো দৃষ্টি পড়ছে না। ঠিক হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো আমাদের সমাপ্তি হলো। রাজ কতক্ষণ সেইখানে বসেই রইল, হাতের ফুলগুলো নিচে পড়েছে। কি আশ্চর্য যে মেয়ে সবসময় লাল গোলাপ সবার পছন্দ, তো তাই আমার হলুদ গোলাপ পছন্দ। আর তুমি আমার লাইফে হলুদ গোলাপ, ঠিক হলুদ গোলাপের মতো স্পেশাল, এক্সপেন্সিভ। রাজ বের হলো, নিজেকে একদম পাল্টে নিয়ে পকেট থেকে মোবাইল বের করতে অন করতে সানার কল আসলো। রাজ নিজেকে সামনে নিয়ে রিসিভ করে কানে ধরতে সানার করুণ কণ্ঠ ভেসে এলো, আমি কারোর সাথে দেখা করার ইচ্ছে নেই, শুধু তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। কোথায় ছিলে? মোবাইল বন্ধ ছিল, আমার টেনশন হচ্ছিল, বুঝতে পারছো? রাজ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। এই পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে আমার জন্য অপেক্ষায় আছো, তাই তোমাকে উপেক্ষা করব না, আসছি আমি। রাজ গাড়ি নিয়ে বের হয়নি, একদম নিজেকে আড়াল করে বের হয়েছিল। কালো হুডি আর মাস্ক নিয়ে নিজেকে আড়াল করে বের হয়ে একটা রিক্সা নেই। মানুষ জীবন বড়ই অদ্ভুত। ভালোবাসা ছাড়ালে মানুষটাকে ভালোবাসা যায় না। সবই যে বলে জীবনে মানুষ আসবে যাবে,
কেউ থাকবে না এসব ব্যাপারে। শতজন আসলেও সেই একজনের শূন্যতা পূরণ করতে ব্যর্থ। সে না থেকেও আমাদের সাথে থেকে যায়। আমাদের প্রত্যেক মানুষের নিজস্ব একটা মানুষ থাকে, যাকে ভেবে হাসা যায়, আবার চট করে মন খারাপ করা যায়। যে জীবনে না থাকলে বিষণ্ণ বিকেল, তার কথা ভেবে মনটাকে সান্ত্বনা দেওয়া যায়। সে ভাগ্যে না থাকলে আমাদের জীবন থাকে না, কঠিনভাবে আমার সাথে জড়িয়ে থাকে। তার অস্তিত্ব শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। তবে সে থাকেই আমাদের প্রতিটি মন খারাপে, অথবা হুট করে ঠোঁটের কোণে হাসিতে লেপ্টে। তার শূন্যতা কখনো পূরণ হয় না। সানা কেঁদে কেটে এক করে ফেলেছে। রাজের বাবা, সোহেল শিকদার, দিশা বেগম, রুষা সবাই সানাকে এতক্ষণ সান্ত্বনা দিচ্ছিল। এর মধ্যে রাজ বাসায় ঢুকে দেখে সব এক জটলা। রাজকে দেখে সোহেল শিকদার বলে, কোনো কমন সেন্স নেই? কোথায় ছিলে? রাজ প্রসঙ্গ পাল্টে বলে, মাহার কেসটা ক্লোজ করতেই এই জন্য এমন অবস্থা করতে হয়েছে। সানা উঠে কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল। রাজ পিছু পিছু রুমে আসলো। ততক্ষণে ধরণী জুড়ে মুষলধারা বৃষ্টি পড়ছে। সানা খোলা বারান্দায় এসে দাঁড়িয়েছে। বৃষ্টির ফোঁটার সাথে তার অশ্রুগুলো ঝরে পড়ছে। রাজ সানার বাহু ধরে নিজের দিকে ঘোরালো। সানার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি ফিরছি তো, কাঁদতেছো কেন? সানা রাজকে জড়িয়ে ধরে বলে, বারবার মনে হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলছে। আমার জীবন থেকে কিছু হারবার নয়, একদম কাঁদবে না। আমি জানি তুমি কেস ক্লোজ করতে যাওনি। সত্যি করে বলো, কোথায় গেছিলে? আলতো করে সানার কপালে চুমু দিয়ে বলে, কিছু সত্য না জানাই ভালো। যে সত্য তোমার হৃদয়ে ক্ষত তৈরি করবে, থাক না তা না জানা। বিশ্বাস করো, আমি অনৈতিক কিছু করিনি। সানা আর ঘাটল না, জড়িয়ে ধরল রাজকে। সানা জানে রাজ কখনো রোজিকে ভুলতে পারবে না। কথাটা জানার পর রাজের প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে। রাজ সানার থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, শোনো কাজল চোখের মেয়ে, তোমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এই যে মেয়ে, কাজল চোখে তোমার বুকে আমার চেয়ে তীব্র দাবির মিছিল হোক। আকাশ কেন, আকাশ কেন, বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই থাকলে থমকে থাকে আমার বুকের বাপাস। সাদাত হোসেনের কবিতা। সানা রাজের পায়ের উপর ভর দিয়ে রাজের অধরে আলতো করে নিজের অধর মিলিয়ে দেয়। সানা সরে আসতে চাইলে রাজ সানার অধরে গভীরভাবে আঁকড়ে ধরে। ভালোবাসাময় হোক সানা আর রাজের জীবন। সারাক্ষণ লাইট, ক্যামেরা আর মিথ্যে অভিনয়ের আড়ালে সব অভিনেতা অভিনেত্রীর জীবন থেকে কিছু সাদা কালো অধ্যায়। তবে তাদের চাকচিক্য দেখে আমরা ভাবি তারাই হয়তো সবচেয়ে বেশি সুখী মানুষ। সমাপ্তি। কাজল চোখের মেয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।